জাতীয় সরকারের ব্যাপারে কথা হচ্ছে, বিএনপি তাতে আপত্তি নেই এবং পিআর নিয়ে তাহলে আপত্তি কেন, এই বিষয়ে প্রশ্ন তুলেছেন। পিআর এবং জাতীয় সরকার তো দুটো ভিন্ন জিনিস। একটু ব্যাখ্যা পিআরের সাথে জাতীয় সরকারের কোনো আপনার সংজ্ঞাগত কোনো মিল নাই। পিআরটা হচ্ছে যে আপনার নির্বাচনের মধ্য দিয়ে আনুপাতিক হারে তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করা, এবং সেখানে কোনো আমাদের এখন বর্তমান যে নির্বাচনী এলাকাভিত্তিক যে নির্বাচন হয় সেই এলাকাভিত্তিক কোনো নির্বাচনী ব্যবস্থা থাকবে না। তখন আপনার সারা বাংলাদেশে প্রতীকের নির্বাচন হবে, বিভিন্ন দল অংশগ্রহণ করবে এবং আনুপাতিক হারে যে যতটুকু পার্সেন্টেজ ভোট পাবে সে অনুযায়ী তাদের আনুপাতিক প্রতিনিধিত্ব পাবে। কে কোথায় প্রতিনিধিত্ব করবে, যেহেতু কোনো আপনার নির্বাচনী এটা বিশাল সংশোধনের প্রশ্ন আসবে, সংবিধান সংশোধনের প্রশ্ন আসবে, নির্বাচনী কমিশনের আইন সংশোধনের অনেক বিষয় আসবে এখানে। তো সুতরাং এটা অনেক জটিল বিষয়, এটা মেজর রিফর্ম, এটা বিরাট জটিল ব্যাপার, বিরাট জটিল ব্যাপার। সুতরাং এইটার ক্ষেত্রে আপনার ধরেন যে আমরা পরিষ্কার বলেছি, যারা এটি দাবি জানাচ্ছে তারা বলছে এটি বিরাট কোনো সমস্যা না। পৃথিবীতে পিআর সিস্টেম অনেক দেশে বিদ্যমান, সেই সব দেশে এক একটা দেশে এক এক ধরনের সিস্টেমে পিআর। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যেমন আপনার ফ্রান্সে ভোট হয়, ইরানে ভোট হয়, সেখানে যদি একাধিক প্রেসিডেন্ট পদপ্রার্থী থাকে, ভোট হয়ে যাওয়ার পর তখন দেখা যায় যে 50% ভোট কোনো প্রেসিডেন্ট প্রার্থী পায়নি, তখন যে নিকটতম দুইজন প্রার্থী আবার পুনরায় ভোট হয়। সুতরাং পৃথিবীতে বিভিন্ন দেশে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে আপনার ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দল দীর্ঘদিন যাবত তারা দ্বিমুখী রাজনীতি বিদ্যমান, সেখানে তৃতীয় আর কোনো পক্ষ নাই, তৃতীয় কোনো পক্ষ নাই। আপনার ব্রিটেনে আপনার সেখানেও দুইটাই পক্ষ। হ্যাঁ, তো এইভাবে পৃথিবীতে জাপানও তাই মোটামুটি। আপনার এখানে অনেক সময় কোয়ালিশন করে আবার জোট হয়, জোট হওয়ার পর দুটো পক্ষই হয় সবসময়। আমি কিন্তু তৃতীয় শক্তি বলতে এখানে আপনার কোনো তৃতীয় রাজনৈতিক দলে উত্থান, এটি বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে এই মুহূর্তে সম্ভব না। এই মুহূর্তে সেটার কথা আমি মিন করিনি। তৃতীয় শক্তি বাংলাদেশে বিভিন্ন সময় হস্তক্ষেপ করেছে, তৃতীয় শক্তি বিভিন্ন সময় আবির্ভাব ঘটেছে, এবং বাংলাদেশে যদি আপনার রাজনৈতিক এই অস্থিরতা বৃদ্ধি পায়, তাহলে সেখানে আমি তৃতীয় শক্তি বলতে অরাজনৈতিক কোনো তৃতীয় শক্তি এখানে হস্তক্ষেপ করতে পারে, এবং যারা আন্তর্জাতিক যারা খেলোয়াড় আছে তারা সেখানে সুযোগ নেবে। তারা তখন যেভাবে আপনার সেটাকে এই করার, সেটার দিকে আমি দৃষ্টিপাত করেছি। সুতরাং এটা দেশের জন্য আরও ভয়াবহ সংকট ডেকে নিয়ে আসবে। আর জাতীয় সরকার আর পিআরের মধ্যে, যেটা পিআরের কথা আপনাকে বললাম, জাতীয় সরকারের ক্ষেত্রে জাতীয় সরকার কিন্তু অ্যাকচুয়ালি না। জাতীয় সরকার বলতে তো আপনার বুঝাবে যে এখানে আমাদের সকল রাজনৈতিক বল মত যা কিছু আছে সবগুলোকে নিয়ে। সেক্ষেত্রে বিএনপির জায়গা থেকে খুব স্পষ্ট যে বিগত আন্দোলন সংগ্রামের সঙ্গে যারা আমরা মাঠে একসাথে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে, কর্তৃত্ববাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, নিপীড়ন জুলুমের বিরুদ্ধে, এরা পার্লামেন্টে থাকুক আর না থাকুক, এদেরকে নিয়ে আমরা একসাথে একটা সরকার গঠন করতে চাই। সেটা আপনি এখন কি সরকারের নাম দিবেন সেটা ভিন্ন কথা। সেখানে জামাত ইসলামও থাকতে পারে, সেখানে আপনার অন্যান্য দল থাকতে পারে। সেটা বিগত 15 বছর আমরা যারা এই সরকার বিরোধী আন্দোলনে, নির্বাচনে একসাথে বা যুগুৎপথভাবে আমরা এটার মোকাবেলা করেছি, তাদেরকে নিয়ে একটা ঘোষণা আছে যে আমরা কাজ করব। সেটা জাতীয় সরকার কিন্তু সেটার রূপরেখা না। জাতীয় সরকার রূপরেখা তো আপনার এই 5ই আগস্টের পরিবর্তনের পরেও জাতীয় সরকারের প্রস্তাব দেওয়া হয়েছিল বিএনপির কাছে, এবং বিএনপি তখন বলেছে না, এখন জাতীয় সরকারের যাওয়ার চাইতে উত্তমভাবে যে কিছু যোগ্য ব্যক্তিদেরকে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে একটা নির্বাচনের পরিবেশ তৈরি করে জাতীয় নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করা, সেটা দেশের জন্য কল্যাণ হবে এবং মঙ্গল হবে। বিএনপির সঙ্গে কি আমরা দেখেছি যে ছোট ছোট, যেটি মঞ্জু হয়ে বলছিলেন যে আসলে বৃহত্তর ইসলামিক যে ঐক্য হওয়ার কথা ছিল সেটি আর হওয়ার খুব একটা সম্ভাবনা তিনি দেখছেন না। বিএনপির সঙ্গে কি ইসলামী ছোট দলগুলোর সঙ্গে কি আলোচনা হচ্ছে? তো আলোচনা এর আগেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। বাংলাদেশের বিএনপি তো বলেছে একটা দল ছাড়া বাকি সব বাংলাদেশের আপনার ধরেন যে এখানে 90% মানুষ মুসলমান। হেফাজতের সঙ্গেও আপনাদের ভালো সম্পর্ক। হেফাজতের সঙ্গে আমরা, হেফাজত যখন আপনার ঢাকায় 2013 সালে আপনার যে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে শেখ হাসিনা, যেটা ইতিহাসের নজিরবিহীন ঘটনা, আমরা সমর্থন ছিল আমাদের এ ব্যাপারে পরিষ্কার। তাদের আমরা পাশে অবস্থান করেছি যে তারা তো তখন আপনার রাষ্ট্র ক্ষমতা দখল করা, রাষ্ট্র ক্ষমতা পরিবর্তনের লড়াই ছিল না। তখন তারা যে লড়াইটা ছিল যে বাংলাদেশে আপনার ইসলাম বিদ্বেষী যে কর্মকাণ্ড ভয়ানক আকার ধারণ করেছিল, বেহায়াপনা, বেলিল্লাপনা, ব্লগার দিয়ে আপনার ইসলামের যে সর্বনাশ করা হচ্ছিল, তার বিরুদ্ধে হেফাজত ইসলাম দাঁড়িয়েছে। এবং সেই ক্ষেত্রে এই আন্দোলনে শুধু হেফাজত ইসলামের আলেম ওলামা মাওলানা না, এদেশের সাধারণ মুসলিম ধর্মাবলম্বী মানুষ সমর্থন দিয়েছে।
মুসলিম ধর্মের মানুষ সমর্থন যে তাদের প্রতি যে অন্যায় জুলুমটা হয়েছে, আপনি যদি গণভোট নেন দেখবেন যে শতকরা 80-90 মানুষ তাদের এই পক্ষে সমর্থন দিবে। ওটা আমি বলবো না যে রাজনৈতিক কোনো ছিল, ওই সময় ছিল এটা একটা ধর্মীয় সেন্টিমেন্ট, যে বর্তমান ওই সময় সরকার পুরো দেশে আপনার কোরআনের তাফসির মাহফিল বন্ধ করে দিয়েছে, দেশে আলেম আলেমাদের নামে আপনার এই মূর্তি বানাবে, তার বিরুদ্ধে কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা দিচ্ছে যেগুলো কুফরি কাজ, তার বিরুদ্ধে দেখা গেছে আলেম আলেমাদেরকে নিয়ে জেলখানায় পুরেছে সত্য কথা বলার পরও। তো আলেম আলেমাদের কাজ কি? আলেম আলেমাদের যতই নিপীড়ন নির্যাতন আসুক না কারো, তারা তো কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা দিবেই। আপনারা কি ক্ষমতায় গেলে মূর্তি বানানো বন্ধ করে দিবেন? মূর্তি বানানো বন্ধ, আমাদের দেশে তো আপনার ইসলাম পাশাপাশি হিন্দু ধর্ম আছে না, তারা তো মূর্তি বানায়। ভাস্কর্যের না কথা না, ভাস্কর্য আপনার এটা তো আপনার যেভাবে শেখ মুজিবের ভাস্কর্য বানিয়ে সারা দেশে এটাকে একটা পূজার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছিল, আমরা আমাদের জায়গা থেকে তো প্রশ্ন, জিয়া রহমানের ভাস্কর্য কোথায় আছে বলেন, বা বেগম খালেদাদের ভাস্কর্য আমরা কোথাও বানিয়েছি, চিন্তা করেছি? আর বিগত সময়ে উপজেলা অফিস বলেন, জেলা প্রশাসনের কার্যালয় বলেন, বিভিন্ন অধিদপ্তর বলেন, এমন কোনো জায়গা নেই প্রতিযোগিতা করে সারা বাংলাদেশ, এটা বাংলাদেশে যে শতকরা 90% মানুষ মুসলমান, এটা মনেই হয় না, হতো না। এবং এটা প্রশাসনের লোক বলেন, পুলিশের লোক বলেন, বিচার বিভাগের লোক বলেন, এই যে বিচার বিভাগের সামনে, বিচার বিভাগের সামনে মূর্তি টাঙিয়ে দিল, এবং সেটা হেফাজতে ইসলাম সহ এই দেশের ওটা ঈদগাহ ছিল, বোঝে না এখানে নামাজ হবে না, মূর্তিকে সামনে রেখে কোনোদিন নামাজ হয়, তারপর ওটা থিওরি দিল যে না ওটা আমরা পর্দা দিয়ে রেখে দেবো, কোনোদিনই হবে না। সেটা বাধ্য হয়েছিল সরকার চাপে পড়ে, রাজনৈতিক দলের চাপে বলবো না আমি, এদেশে ধর্মপ্রাণ মানুষের চাপে পড়ে ওখানে মূর্তি সরাতে বাধ্য হয়েছিল। সুতরাং বাংলাদেশের শতকরা 90% মানুষ ভাস্কর্যকে কখনই গ্রহণ করবেন আপনার